আজ পড়ে শোনাব আশাপূর্ণা দেবীর লেখা ছোট গল্প মোমবাতি। গাড়িখানা লাল ধুলো উড়িয়ে যেন একটা আঁথি তুলে সামনে দিয়ে ঢালু রাস্তাটা ধরে নেমে গেল। পার্বতী কপি কলের দড়িটার টান থামিয়ে বেশ খানিকটা হাঁ করে তাকিয়ে থাকলো ওই উড়ন্ত ধুলোর দিকে। এখন কোন দিক থেকে এলো ওই গাড়ি? ওদিকেই বা গেল কেন? সর্বেশ্বরীর মন্দির দেখতে দেখতে যারা আশেটাশে দামি দামি গাড়ি চড়া বাবু সাহেবরাও আসে, তারা তো ওই গোল পাথরটার পাশ দিয়ে ডাইনে বাগ নিয়ে চলে যায়। এদিকে যাবে কেন? পার্বতীর সন্দেহ হলো। তাড়াহুড়ো করে টাইমের আগে এসে যায়নি তো সাহেব? কিন্তু তাই কি সম্ভব? পার্বতী মনে মনে হাসল। সাহেব মেম সাহেবরা তো ওই ক্যালেন্ডার আর ঘড়ির চাকর। 1 মিনিটের এদিক ওদিক হবার জো আছে নাকি ওদের? বিশেষ করে সরকারি সাহেবগুলোর। ওদের আসা যাওয়ার দিনক্ষণ সবই তো আগে থেকে সরকারের খাতায় লেখা হয়ে থাকে। আর একটু হাসল পার্বতী। যেমন বিধাতা পুরুষের কলমকাঠিতে মানুষের সারা জীবনের ডলার লিখন লেখা হয়ে যায়। না, সরকারি সাহেবের নয়, অন্য কোনো ট্যুরিস্ট সাহেবের গাড়ি ফাড়ি হবে। কারণ নন্দ কাজে যাবার সময় ডাক বাংলোর চাবিটা দিয়ে বারবার করে বলে গেছে পার্বতীকে, বিকেল 5টার গাড়িতে এসে যাবে সাহেব মেম সাহেব, মনে রাখিস। তার আগে যেন ডাক বাংলো সাপশুদ্র হয়ে যায়, গোসলখানায় জল থাকে। বিকেল 5টা, তার মানে এখনো 7 ঘন্টা সময় হাতে। এখন মাত্র বেলা 10টা। ঘরবাড়ির জল দেওয়া সেরে এখন নিজের সংসারের জন্য জল তুলতে এসেছে পার্বতী রাস্তার ইদারা থেকে। অনেক দিনের পুরনো ইদারা। এই শহরে যখন নাকি নবাবী রাজত্ব ছিল তখনকার। নবাব টবাবরাই জনসেবার উদ্দেশ্যে ইদারা কাটিয়ে দিয়েছিল। এখনকার সরকার বাহাদুর রাস্তায় রাস্তায় টিপকল বসিয়েছেন, তবে তার বেশিরভাগই অকেজো হয়ে পড়ে আছে। কোনোটায় জলের বদলে বালি ওঠে, কোনোটায় কিছুই ওঠে না। যা ওঠে সেটা একটা ভাঙা যন্ত্রের আর্তনাদ। কোনোটা আবার কবন্ধ মূর্তিতে বিরাজিত। হ্যান্ডেলগুলো কে বা কারা খুলে নিয়ে চলে গেছে শিয়াল তাড়ানোর মহৎ উদ্দেশ্যে। আগে এই টাউনটা বাংলাদেশের ম্যাপের মধ্যে ছিল। দেশভাগের পর সীমানা নির্ধারণ নিয়ে যখন লাঠালাঠি চলল, তখন একে বিহারের মানচিত্রের মধ্যে টেনে আনা হয়েছিল। পার্বতীরই এখানকারই মেয়ে, ওই লাল ধুলোতেই তার দেহ মন গড়া। কিন্তু এখন পার্বতী বাঙালি কি বিহারি সেটা স্থির করা শক্ত। সেটা কি ওই মানচিত্র বদলের ফলশ্রুতি, না পার্বতী সকৃত কর্মের ফল? বাঙালির মেয়ে পার্বতী রেশন কার্ডের নাম কেন পার্বতী রাউত হয়ে গেল? কিন্তু সে যাক, ওসব তো পূর্ব ঘটনা। এখন পার্বতী একটু চিন্তায় পড়ল, যদি গাড়িটা সরকারি সাহেবেরই হয়। আকাশের দিকে একবার তাকালো পার্বতী। যদিও সেটা রাক্ষসের মতো খাঁ খাঁ করে আগুন ছড়াচ্ছে, তবু এখন যে বেলা 10টার বেশি নয় সেটা জানা হয়ে গেছে। মিশন স্কুলের পেটা ঘড়িটায় এই 1-2 মিনিট আগে ঢং ঢং করে 10 বার হাতুড়ি পেটা হলো। বালতি দুটো ভরে নিয়ে 2 হাতে চেপে ধরে শক্ত পায়ে ইদারার উঁচু পাড়টা থেকে নামলো পার্বতী ভাঙা চোরা সিঁড়িকটা ধরে। সে নবাবী আমলে সিঁড়ির ভগ্নাবশেষে এখনো কাজ চালাচ্ছে। খানিক চুন সুরকি মেখে ভাঙা ইটগুলো বসিয়ে দেওয়া সম্ভব হতে পারে, এমন অনাসৃষ্টি চিন্তা কারো মাথাতেই আসে না। নন্দরাউত নিচে দাঁড়িয়েই ভরন্ত বালতিগুলো হিঁচড়ে হিঁচড়ে টেনে নামাতে পারে, কারণ নন্দর দৈর্ঘ্যটি বেশ পুরুষোচিত। কিন্তু পার্বতী বেচারার নামটাই ভারভারিক্কি, দৈর্ঘ্যে পোষতে একেবারে টুনি পক্ষী সমগোত্র। তবে পাড়ার লোক পার্বতীকে টুনি বলে না, 2 চক্ষের বিষ দেখে। তাদের মধ্যে পার্বতী ঢলানি ঢঙিনী লোক মজানি। অবশ্যই কথাটাকে মিথ্যেই বা বলা যায় কি করে? যে মেয়ে বাপের আড্ডার এক প্রায় বাপের বয়সী লোককে মজিয়ে বাপের 1 গলা ঋণ শোধ করিয়ে নিতে পারে বিয়ের লোভ দেখিয়ে, সে কি সোজা ধুরন্ধর? তাও লোকটা বাঙালি নয়, বেহারি। অবশ্যই বাংলা কথায় এবং বাঙালি সুলভ আচার আচরণে সে এখন বাঙালির কান কাটতে পারে, তবু মূল শিকড়ের ইতিহাস তো আছেই। পার্বতী শ্বশুরকুলের অন্য সকলকে দেখলেই তো হয়ে আসে পার্বতীর পিতৃকুলের। পার্বতীর মা পার্বতীর বাপকে সুবিধে পেলেই দোষে, কিন্তু পার্বতী বাপকে আগলায়। বলে, কেন, এতে আমার অসুবিধাটা কি হয়েছে শুনি? বয়সে বেশি বলে কি ও খাটতে অপারগ, রোজগার করতে পারে না? বরং ডবল করতে পারে, ওভার টাইম খাটে অসুরের মতো। একটা চ্যাংড়া ছোঁড়া বড় হলেই আমার কি 4খানা হাত পা বেরোতো?
বরং তিনি হয়তো বয়সের দেমাকে আমায় তুচ্ছ জ্ঞান করতেন। আমি বেশ আছি বাবা, বিধ্বস্য যুবতী ভার্যা হয়ে। মা বলে মরণ, যেমন বাপ তেমনি বেটি, মুখের খিল ছিটকিনি নেই। বলে আবার অভাবে পড়লেই মেয়ের কাছে ছুটে আসে। কালও এসেছিল। পার্বতী ঘর থেকে চাল, গম, গুড় 2 টাকা দিয়ে বিদায় করেছে মাকে। সরকারি সাহেব আসছে ডাক বাংলোয়, এটা একটা আশ্বাসের কথা। টাকা মেলে প্রচুর। নন্দ বলেছে এখন চলবে কিছুদিন কাজ, জরিপ হবে নতুন করে। 20 বছর পরে আবার জমি নিয়ে 6 টাকের হিসেব চলেছে। দুপক্ষই দাঙ্গায় ঝাঁপিয়ে পড়বার জন্য মুখিয়ে আছে। একটু 19-20 হলেই হয়। তা সেই হিসেবটা ঠিক করবে কে? এই দেখো। মজুমদার সাহেব আসছেন কেন তাহলে? সার্ভে অফিসার এনসি মজুমদার। পার্বতী ব্যাপারটা অনুধাবন করে বলে ফেলেছিল। সাহেবের তো তাহলে বিপদের ভয় আছে। ভয় বলে ভয়? নন্দ হাতের বিড়িটায় শেষ টান দিতে দিতে অবলীলায় বলেছিল, রীতিমতো রিস্কির কাজ। খুন হয়ে যাও আশ্চর্য নয়। পার্বতী আরও জিজ্ঞাসাবাদ করতে চেষ্টা করেছিল খুন কেন হবে বলে। নন্দ রেগে উঠেছিল। ও তুই বুঝবি না বাবা, তোর মাথায় ঢুকবে না। ও নিয়ে তোর এত চিন্তাই বা কেন? আমি তো খুন হতে যাচ্ছি না। আশ্বাসটা দিয়েছিল বটে নন্দ, তবে এখন সে যে ভঙ্গিতে ছুটে এলো তাতে মনে হওয়া বিচিত্র নয় খুনই হতে বসেছে সে। পার্বতী তখন সবে ভিজে কাপড় মেলে দিয়ে শুকনো শাড়ি ব্লাউজ পরে চুল আঁচড়ে টিপ পরে জনতা স্টোভটা জ্বালিয়েছে চায়ের জল চাপাবে বলে। হন্তদন্ত মূর্তিতে ছুটে এলো নন্দ। সর্বনাশ হয়ে গেছে বাতি, সাহেব এসে পড়েছে। পার্বতীর ডাকনাম বাতি। প্রথম প্রথম নন্দ আদর করে বলতো মোমবাতি। এখন আর অত আদর নেই। তাছাড়া এই সর্বনাশের মুহূর্তে তো আর আদরের প্রশ্ন উঠতেই পারে না। পার্বতী স্টোভের কানটা মুচড়ে কমিয়ে দিয়ে বলল, এছে তো, আমি ঠিক ধরেছি। তুই আবার কি ধরলি? নন্দর কণ্ঠে সন্দেহ মিশ্রিত বিস্ময়। এই যে একটু আগে যখন ইদারার পাড়ে জল তুলছি, দেখি বোঁ করে একখানি গাড়ি চলে গেল ডাক বাংলোর মাঠের দিকে। তখনই সন্দেহ হলো সাহেব এসে গেল না তো হুট করে। নন্দ খিঁচিয়ে উঠে বলে, সন্দেহ হলো তো আবার আয়েশ করে পিড়ি পেতে বসে চা বানাতে লেগেছিস কেন? ছুটে যেতে পারিসনি চাবিটা নিয়ে? বাপের বয়সী বলে যে পার্বতী নন্দকে খুব একটা সমীহ করে চলে তা মনে করবার হেতু নেই। কাজেই সে তার নিজস্ব পদ্ধতিতেই মুখ ঝামটা দেয়। লেগেছিস কেন? ওরে আমার কে রে? নিজে পই পই করে বলে যাওয়া হলো না বিকেলবেলা আসবে সাহেব? আর এই যে বললি আসতে দেখেছিস? দেখেছি আবার কখন বললাম? গাড়িটা দেখে সন্দেহ হলো সেটাই বলেছি। তা সেই সন্দেহের জন্যই যাওয়া দরকার ছিল। আহারে আমার গোসাই ঠাকুর, দরকার ছিল? বলি সময়ে ভাত রাঁধার দরকার ছিল না? ঘরে ফিরে যখন দেখতে পরিবার কাক কান নিয়েছে সন্দেহ করে কাকের পিছনে ছুটেছে, ভাত রাঁধেনি, তখন তখন তোর গুষ্টির পিন্টি। যা এক্ষুনি চাবি নিয়ে ছুটে যা। পার্বতী কিন্তু এই অধীরতাকে গ্রাহ্য করে না। চায়ের জল চাপিয়ে দিয়ে দুধ চিনি কাছে গুছিয়ে রাখতে রাখতে বলে, মালির কাছে তো চাবি আছে। আছে বলে তুই নিশ্চিন্ত হয়ে বসে থাকবি? বলি মালি কি মেম সাহেবের খিদমতকারী করতে পারবে? পারবে না? পার্বতী হি হি করে হেসে বলে, মুচ্ছ গিয়ে পড়ে থাকবে? দেখ পার্বতী, মেজাজ চড়িয়ে দিসনি। তুই যাবি কি না বল এক্ষুনি। না যাস তো ওই কেটলির গরম জল তোর গায়ে ঢেলে দেব। দাও না। পার্বতী বিশেষ একটি মুখভঙ্গি করে বলে ওঠে, জীবন ভোর পুড়ে মরার থেকে একদিনে পুড়ে মরি। খুব বলচাল শিখেছিস, হ্যাঁ? বাপের দুর্দশার কথা ভুলে গেছিস কেমন? নেমোখার আমার কাকে বলে? নন্দর একটা দীর্ঘ নিঃশ্বাস পড়ে। ঠিক আছে, যাস নে। দিনেশের পরিবার গিয়ে পড়ে কাজ করুক। আমি চললাম, ডিউটির টাইমে চলে এসেছি। ট্যুরে এসে সাহেব যদি অসুবিধায় পড়ে এক ধার থেকে সব আদ্দালির ব্যাড রিপোর্ট লিখে দেবে, তা মনে রাখিস। চললাম, আমার ভাত রাখিস নি। কেন? ভাত আবার কি অপরাধ করল? খিদে নেই বলে গটগট করে বেরিয়ে যায় নন্দ। কিন্তু পার্বতী এর আগে ভয় খায় না, কারণ পার্বতী লোকটার হাড় হদ্দ জানে, জানে আবার ফিরে আসবেও, আর এবার খোসামতের পথ ধরবে। বাস্তবে কি মাথা গরম করে ফেলে কাজ পণ্ড করবার ছেলে নয় নন্দ। নন্দ জানে সাহেব দেখলে সঙ্গে সঙ্গে গোলাম বনে যেতে হয়, তা সে যে বিভাগেরই সাহেব হোক।
আর এও জানে সাহেবের সঙ্গে যদি বিবি থাকে তাহলে নহলাকে দিয়ে তার গোলামি করিয়ে নিতে হয়। বিয়ে করেই তো নিজস্ব নহলাটিকে ওই কাজে লাগাবার তালেই আছে সে। নচেত বউয়ের দেয়া চায়ের পেয়ালা ফেলে নন্দ সরকারি সাহেবের তত্ত্বাবধান করতে ছোটবার কথা নয়। নন্দ ডাক বাংলোর ভারপ্রাপ্ত কেয়ারটেকার নয়, তবে নন্দ দায়িত্বটা নিজ স্কন্ধে তুলে নিয়েছে বলে আসল কেয়ারটেকার নিশ্চিন্ত থাকে। পার্বতীর অনুমানই ঠিক হলো। গটগট করে খানিকটা গিয়ে আবার ফিরে এসে নন্দ বলে উঠল, চা খাওয়া হলো? পার্বতী দুটো মোটা মোটা কাঁচের গ্লাসে 2 গ্লাস চা ঢেলে তার উপর দুটো এনামেলের বাটি চাপা দিয়ে দুটো আলু পেঁয়াজ নিয়ে বসেছিল। নন্দকে দেখে একটা গ্লাস ওর দিকে ঠেলে দিয়ে অন্যটা নিজে হাতে তুলে নিল। নন্দ অবশ্যই প্রীত হলো, তবু মুখের রাগের ঠাট বজায় রেখে বলল, আমার জন্য চা বানিয়েছিস যে, আমি কোনোদিন আসি এ সময়? পার্বতী চায়ে ফুঁ দিতে দিতে বলল, তোমার জন্যে কে বলল? অন্য লোকের জন্য বানিয়েছিলাম। নেহাত তুমি এসে পড়লে তাই। নন্দ যেন হালে পানি পায়, হাসি হাসি মুখে বলে, আড়ালে চোরাই কারবার চালাতে শিখেছিস তাহলে? ঠিক আছে, শিখেছিস, বেশ করেছিস। এখন কাজের কথায় আয়। চা রুটি তো মারলি, যাদিকে এইবার এক ছুটে বলে আয় তুই থাকবি, যেন অন্য লোকের চেষ্টা না করে। পার্বতী মুখ ঝুলিয়ে চোখ মুচকে নাক তুলে বলে, তা করুক না চেষ্টা, আমার অত সাহেব বাড়ি ভালো লাগে না। সাহেব বাড়ি ভালো লাগে না তোর? না। নন্দ এবার রোখানো গলায় বলে, বাজে বকিস নি পার্বতী। সাহেব বাড়ি ভালো লাগে না তো সাহেব বাড়ির মতো বিছানার স্বাদ হয় কেন? ফুলকাটা চাদর, ঝালরদার বালিশ, মোটা গদি, বলি এসব আমাদের ঘরে মানায়? পার্বতী মুচকি হেসে বলে, কেন মানাবে না? যদি আমায় মানায় তো ওই বিছানা কোন ছাড়। ওহ, ছুরি দেমাগ দেখো। নন্দ একটু কাছে এসে বলে, তা বলেছিস মিথ্যে নয়, আমার ঘরে তোকে মানায় না। তুই ওই সব অফিসার সাহেবদেরই যুগ্গি, কিন্তু কপালে নেই রে, তা কি আর করবি? পার্বতী হেসে উঠে বলে, ইচ্ছে হলে কি না করতে পারি, সাহেবের ঘরে গিয়ে উঠতে পারি। নন্দ গম্ভীর হয়, তা তাই যা তাহলে। যাবই, দেখো একদিন তোমার ওই মেম সাহেবের মন জোগানি করতে ঠেলে ঠেলে পাঠিয়ে দেওয়া বেরোবে। মেম সাহেবের মন রাখতে যেতে বলি, সাহেবের নয়, ওই একই হলো। সাহেব দেখতে পাবে তো? দেখলে অমনি তোতে মজে যাবে। নন্দ বিরক্ত হয়, কেবল বাকচাতুরি। যাবি তো যা। এতক্ষণে বেনি হয় তোর বেধবা বোনটাকে পাঠিয়ে দিল অমনি সে আমার সর্বস্ব কেড়ে নিল। বলি ঐশ্বর্যের মধ্যে তো মেম সাহেবের পেটিকোট কাচা আর মেম সাহেবের ঘর মোছা, এই তো। এই ঐশ্বর্য হাতছাড়া হয়ে যাবার ভয়ে বুড়ো মরল। বুড়ো বলে এত আক্ষেপ তো মরতে বিয়ে করেছিলি কেন? বাপের ধার দেনা সুদ দে। হঠাৎ কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে এসে ঘরে তালা লাগায় পার্বতী। তারপর পায়ে রবারের চটিটা গড়িয়ে চাবি ডিং আঁচলে বাঁধতে বাঁধতে রোদে বেরিয়ে পড়ে নন্দকে সম্পূর্ণ অগ্রাহ্য করে, যেন সামনে কোনো মানুষই নেই। নন্দ একটুক্ষণ গুম হয়ে তাকিয়ে দেখে বটে, তবে মনটা নিশ্চিন্ত করে নিজের কাজে চলে যায়। বরাবর দেখেছে রাগিয়ে দিলেই পার্বতীর কাছ থেকে সহজে কাজ আদায় করা যায়। খাঁকা রোদ্দুরে পার্বতী যখন ঢালু পথটা দিয়ে নেমে যাচ্ছে, তখন একবার নন্দ ওকে দেখতে পেল নিচের পথ থেকে। লাল ধরনের ছাপা শাড়ি মোড়া ওর ছোট্ট দেহটা যেন দূর থেকে একটা তিত্তিরে পাখির মতো দেখতে লাগলো। হঠাৎ মনটা কেমন করে উঠল নন্দর, যেন পাখিটা ওর হাত থেকে ফুরুত করে উড়ে গেছে। এরকম কেন হলো বুঝতে পারল না নন্দ। বুকটা এমন খালি খালি লাগার কারণ কি? তারপর ভাবল অত দূর থেকে বোধহয় কোনোদিন দেখেনি পার্বতীকে, অত ছোট্টও তো নয়, তাই বেচারি। এই রোদে নন্দকে অতখানি পথ ঠেলে পাঠালো। পার্বতীকে একটা বেঁটে ছাতা কিনে দিলে হয়। নন্দর যেন অনুতাপ হতে থাকে, এতদিন কিনে দেয়নি বলে। না, নন্দ এমন রূপসী যুবতী বউটার জন্য তেমন কিছুই করে না। পায়ের তলায় ফোসকা পড়ে যায় বলে রেগে মেগে একদিন জল তুলতে বেরোয়নি পার্বতী। সেই দিন এক জোড়া রবারের চটি এনে দিয়েছিল নন্দ, তাও এনে দিয়ে শুনিয়েছিল, হলো এইবার বাবু আনার শুরু। চটি হয়েছে, এবার ব্যাগ হবে, চশমা হবে, আরও কত কি হবে। পার্বতী কিন্তু রাগ করেনি, হেসে ফেলে বলেছিল, হবেই তো, হবে না তো কি? তোমার মতো চিরকাল ওই খোলের মতো একটা পায়জামা আর ঢোলা হাফ হাতা শার্ট,
লোকে কত প্যান্টুল ফ্যান্টুল পরে। প্যান্টুল পরা বরই তোর একটা দরকার ছিল কেমন, বলে নন্দও হেসেছিল। নন্দ এই সার্ভে অফিসের একজন পুরানো খিদমতদার। নন্দকে ফিতে হাতে জমি মাপতে দেখা যায়, অফিসারদের তৈলপি বইতে দেখা যায়, আবার নন্দকে তাঁবু খাটা বা তদারকি করতেও দেখা যায়। নন্দর নিজস্ব কাজ বাদেও নন্দ সবসময় অন্যদের কাজে নাক গলায়। আসল কথা, অফিসারদের কাছাকাছি আসতে পারার কোনো সুযোগই নন্দ সাধ্যপক্ষে ছাড়ে না। পার্বতী এক এক সময় রেগে আগুন হয়, বলে অত খোসামুদি করে বেড়াবার তোমার দরকার কি শুনি? সাহেবরা কি তোমায় রাজা করে দেয়? লাভের মধ্যে কি না নন্দর মতো উপকারী লোক হয় না। নন্দ না থাকলে আমাদের চোখে অন্ধকার দেখি, এইটুকু বাক্যির বকশিস, এই তো। কথাটা অবশ্য তা নয়, শাসালো বকশিসও যথেষ্ট সংগ্রহ করে নন্দ, তবে সে কথা বলে না পার্বতীর কাছে, বলে মাইনে বেড়েছে। লুকিয়ে বেশ কিছু জমাচ্ছেও। লুকোনোর দরকার, নন্দ জানে মেয়ে মানুষ হচ্ছে চিলের জাত, টাকা একবার দেখতে পেলে হয়, চিলের মতো ছোঁ দিয়ে নিতে চাইবে। তাই আবার পার্বতীর মতো শৌখিন মেয়ে মানুষ। পার্বতী চৌকিতে ভালো বিছানা পেতে ঘরের শোভা করতে চায়। পার্বতী কাঠঘুঁটের ভয়ে জনতা জেলে রান্না করতে চায়। পার্বতী কলাই করা শানকির বদলে কাঁচের প্লেটে ভাত খাওয়া চালু করতে চায়। আর পার্বতী যেটা চায় সেটা করে ছাড়ে। অতগুলো বাড়তি টাকা দেখলে যে পার্বতী দুহাতে ওড়াবে তাতে আর সন্দেহ কি? শখের প্রাণ মাঠ ময়দান যে। তবু আজ পার্বতীর ক্রমশ ছোট্ট হয়ে যাওয়া শরীরটার দিকে তাকিয়ে দেখতে দেখতে নন্দর মনটা কেমন হাই হাই করে উঠল। আর নন্দর তাই মনে হলো এবার থেকে পার্বতীকে একটু বেশি যত্ন আদর করতে হবে। তবে মেম সাহেবরা পার্বতীকে খুবই পছন্দ করে থাকেন। যখনই যে মেম সাহেব আসুন, বুড়ি কি ছুরি, পার্বতী বলতে অজ্ঞান হন। আর যাবার সময় পার্বতীকে নিজেদের ভালো শাড়ি, ব্লাউজ, কাঁচের চুড়ি, রঙিন মালা দান করে যান। ভালো ভালো জিনিসই, ভালো ছাড়া খারাপ তারা পাবেনি বা কোথায়। তা পার্বতীও তো কম ভালো নয়, ওর কাজকাম থেকে খুঁত বার করা শক্ত। পার্বতী বিবিদের জামা কাপড় শুধু কেচে শুকিয়েই দেয় না, মার দিয়ে ইস্ত্রি করে দেয়। ঘরটর এমন ঝাড়মোছ করে যে বেয়ারা বয়রা হেরে যায়। পার্বতী একদা কোনো বিবির কাছ থেকে চুড়ো বাঁধা খোঁপা শিখেছিল। সেই বিদ্যেটা প্রয়োগ করে মোহিত করে দেয় সে চুড়ো বাঁধায় অজ্ঞ মেম সাহেবদের। এইসব গুণের জন্য পার্বতী সাহেব বিবিদের খুবই আদরণীয়। তাছাড়া আরেকটি পরম গুণ পার্বতীর, মাত্রা জ্ঞান। মেম সাহেবরা যতই মাইডিয়ার হতে চান, পার্বতী মাত্রা হারায় না। সে ঠিক নিজের সীমারেখার মধ্যেই স্থির থাকে। পার্বতী জানে বড়র পীড়িতি বালির মাদ। এই গুণটি বিশেষ গুণ, কারণ মেম সাহেবরা নিজেদের দৈবাত রসনা শিথিল করে বসলেও অধস্তন মানুষটা তার সুযোগ নিয়ে শিথিল হয়ে বসলে রক্ষে থাকে না। পার্বতীকে ঢালু রাস্তায় মিলিয়ে যেতে দেখার পর নন্দ নিজের কাজে চলে গেল। আর সেইখানে গিয়েই সেই ভয়ঙ্কর খবরটা পেল। রোদে হেঁটে আসা নন্দর টাক ধরে আসা মাথাটা বোঁ করে ঘুরে গেল। বিশ্ব ব্রহ্মাণ্ড ঝাপসা হয়ে এলো। মেম সাহেব নেই, শুধু সাহেব। আর কলকাতা থেকে ট্রেনে আসেননি সাহেব, এসেছেন রাঁচি থেকে গাড়িতে। অসময়ে আবির্ভাব, কিন্তু চুলোয় যাক কারণ। সাহেব যে একা, এটাই তো সাংঘাতিক। নিজের গালে ঠাঁই ঠাঁই করে চড় মারল নন্দ তার দুর্মতির জন্য। পার্বতী যেতে চাইছিল না, নন্দই জোর করে পাঠিয়ে দিয়ে এলো। মেম সাহেব নেই, তার মানে ডাকবাংলোর সাহেব একা। মালি ব্যাটা আছে বটে, কিন্তু সে তো এখন নিশ্চয়ই হঠাৎ সাহেবকে এসে পড়তে দেখে হৈ হৈ করে কাজ লাগিয়ে দিয়েছে। হয়তো মুরগির চেষ্টায় গেছে। কি হবে ভগবান, নন্দ বুঝতে পারে না। এই মুহূর্তে তার কোনো কর্তব্য আছে কিনা ভেবে পায় না। ছুটে চলে যাবে, গিয়ে পড়ে বলবে সাহেবের কোনো অসুবিধা হচ্ছে কিনা দেখতে এলাম। কিন্তু এদিকে যে তার নিজের কাজ পড়ে রয়েছে। এতক্ষণ কাজ কামাই দিয়ে চলে গিয়েছিল। অফিসের কাজে ত্রুটি করে জীবনের আর কোনো কাজকে বড় করা সম্ভব কিনা নন্দর জানা নেই। তার নন্দ ঘামতে ঘামতেই কাজ করতে থাকে। কোথায় যেন হাতুড়ি ঢুকে কি কাজ হচ্ছে। নন্দর মনে হতে থাকে হাতুড়িটা ওর বুকে পড়ছে। হাতুড়ি পড়ল পার্বতীর বুকের মধ্যেও, যখন দেখল মেম সাহেব বলে কোনো জীবের আগমন ঘটেনি। রোদে এসে পার্বতীর মুখটা লাল হয়ে গিয়েছিল, নিঃশ্বাসটা দ্রুত পড়ছিল, আর উত্তাপে সর্বাঙ্গ দিয়ে যেন আগুন ফুটে বেরোচ্ছিল। এই অবস্থায় গিয়ে পৌঁছেই পার্বতী ডাকবাংলোর রসুই ঘরে উঁকি দিয়ে মালিটার খোঁজ করল, দেখতে পেল না। শুধু দেখল রান্নাঘরে এক বালতি জল বসিয়ে রেখে গেছে।
রাত্রে খাবার কথা সাহেবের, হঠাৎ এখন এসে পড়ায় অবশ্যই লোকটা কিঞ্চিত বিভ্রান্ত হয়েছে। রসুই ঘর থেকে এদিকে চলে এলো পার্বতী, কিন্তু যেন বড় বেশি নিঃশব্দ লাগলো জায়গাটা। এসেই কি শুয়ে পড়েছে নাকি মেম সাহেব? নচেত গলা নেই কেন? কোনো একটা নতুন জায়গায় এসে পড়ে চুপচাপ থাকবে মেয়ে মানুষ তো এমন জাত নয়। সে হয় উচ্ছ্বসিত হবে, নয় অসন্তোষ মুখর হবে, হয় গোছাতে বসবে, নয় সব কিছু ছড়িয়ে লণ্ডভণ্ড করে বসে থাকবে। তাছাড়া ছেলে পুলেকে তো বকবেই, তার সঙ্গে তার বাপকেও। কিন্তু এখন ডাক বাংলোয় বোধ করি ছুঁচ পড়লেও শব্দ হয়। ছেলে পুলেরও তো ছায়া দেখা যাচ্ছে না। ব্যাপারটা কি? নেই নাকি নাকি আনেননি? খোলা বারান্দায় বসে পার্বতী একটু কাশল, কোনো ফল হলো না। পার্বতীর যেন গা ছমছম করে উঠল। এখন বেলা 11:30। প্রচণ্ড রোদ্দুর যেন খাই খাই করছে। লম্বা বারান্দার লাল টকটকে সিমেন্টের ওপর সেই রোদ আগুন হয়ে চলছে। শুধু তার নিচের দিকে জাফরি আলোটুকুতে একটু নকশা কাটা ছায়া। পার্বতী বিপন্ন চোখে তাকায়, দেখতে পায় সারি সারি 3টে ঘরের মধ্যে 2টো দরজায় তালা দেয়া। তৃতীয়টির দরজায় ভারী পর্দা ঝুলছে। ওই পর্দার উপরে এখন কোন লীলা চলছে কে জানে। পার্বতীর নিঃশ্বাস দ্রুত হলো। হয়তো মেম সাহেবের মাথা ধরেছে, হয়তো সাহেবের কোলে মাথা রেখে যন্ত্রণা লাঘব করছেন। দূরে কোথায় ইদারা থেকে জল তোলার শব্দ হচ্ছে, কোথায় যেন মহিষের গলায় ঘণ্টি বাজছে। কেয়ারি করা ফুলের বেড় দেয়া কম্পাউন্ডের ঠিক বাইরেই একটা লম্বা তেঁতুল গাছ রোদে ঝলসেও ঝিরি ঝিরি করে নাচছে। সেই নাচের ছন্দের দিকে একটুক্ষণ তাকিয়ে থেকে পার্বতী বারান্দা থেকে নেমে আবার রসুই ঘরে নেমে যায়। সেখানে একই অবস্থা, মালিটা আসেনি। মালিটার ওপর রাগে মাথা জ্বলে যায় পার্বতীর। আবার গাটা ছমছম করে ওঠে। একবার কাশে পার্বতী, তারপর উচ্চ স্বরে ডেকে ওঠে, মেম সাহেব। ডাকটা বোধ করি একটু বেশি তীক্ষ্ণই হয়, একটু বেশি সরু। এবার ফল ফলে ভারী পর্দাটা নড়ে ওঠে, তারপর সরে যায় একধারে। দরজার কাছে সাহেব এসে দাঁড়ায়। পার্বতী তাকিয়ে দেখে সাহেবের মাথাটা প্রায় দরজার মাথা পর্যন্ত, যাকে বলে দীর্ঘোন্নত দেহ। পরনে ধপধপে পায়জামা আর হাত কাটা গেঞ্জি, পায়ে স্যান্ডেল, চোখে চশমা এবং হাতে আঙুল ঢোকানো একটা বই। শান্ত গম্ভীর স্বরে উচ্চারণ করলেন, কে? পার্বতীর গলাটা একটু কাঁপল, তবু পার্বতী সাহসের সঙ্গে বলে উঠল, আমি পার্বতী, আমায় মেম সাহেবের কাছে কাজ করতে পাঠিয়েছে। মেম সাহেবের কাছে? সাহেবের কপালটা কুঁচকে ওঠে। কে পাঠিয়েছে? পার্বতীর বুকের মধ্যে হাতুড়ি পিটছিল, তবু পার্বতী স্পষ্ট গলাতেই বলল, আমার স্বামী। পার্বতী যদি বলতো আমি নিজেই এসেছি, তাহলে হয়তো পত্রপাঠ জবাব হয়ে যেত, দরকার নেই। কিন্তু এই স্বামী শব্দটা দ্বিতীয় প্রশ্নের সৃষ্টি করল। সাহেব বলল, নাম কি? পার্বতী। আরে না না, তোমার স্বামীর নাম কি? পার্বতীর হঠাৎ ভারী রাগ হয়ে গেল। আরে না না মানে? পার্বতী এমনই একটা ফেলনা মানুষ যে তার নামটা জানাও একেবারে অপ্রয়োজনীয়, তুচ্ছ তাচ্ছিল্য করে আরে না না বলবার মতো। মুখ ফিরিয়ে বলল, নন্দ রাউত। রাউত? অস্পষ্ট স্বগতোক্তি শুনতে পেল পার্বতী। দেখে মনে হচ্ছিল বাঙালি। পার্বতী ইত্যবসরে প্রশ্ন করে নিল, মেম সাহেবের সঙ্গে দেখা হবে না? সাহেব একটু ভুরু কুঁচকে বলল, মেম সাহেব এসেছেন এ কথা কে বলল? আসেননি? না। তাহলে কাজের দরকার নেই? না মানে এখানেই তো লোক রয়েছে একটা। সাহেবের কণ্ঠে করুণ করুণ সুর, যেন সে বেচারি কাজের প্রত্যাশায় এসেছে, তাকে বিমুখ করতে হচ্ছে বলে দুঃখিত। আচ্ছা, ওকে জিজ্ঞাসা করতে পারো যদি কোনো কাজ থাকে। পার্বতী হঠাৎ একটা বেয়াদবি করে বসে, তীক্ষ্ণ গলায় বলে ওঠে, কাকে? ওই মালিটাকে? গলায় দড়ি আমার। সাহেব কিন্তু এই বেয়াদবিতে রেগে ওঠেন না, বরং সহজ গলাতেই বলে ওঠেন, তুমি তো খুব ভালো বাংলা বলতে পারো। আচ্ছা ঠিক আছে, কাজ লাগবে না। শুধু যদি ওই মালিটাকে বলে যাও চায়ের কি হলো, অনেকক্ষণ হয়ে গেল। এ মা, চা না দিয়েই বাজারে চলে গেছে লক্ষ্মী ছাড়াটা, দেখাচ্ছি মজা। পার্বতীও এই শকতুক্তিটুকু করে তাড়াতাড়ি বারান্দা থেকে নেমে যায়। রান্নাঘরে এসে এক মুহূর্ত তাকিয়ে দেখে পার্বতী কোথায় কি আছে।
জায়গাটা পরিচিত, কোথায় কি থাকে বা থাকতে পারে জানা, তাই প্রথমেই স্টোভটা জ্বালে। এখানেও সেই জনতা স্টোভ, এ যুগের পরম অবদান, কাঙালের ভগবান। গ্রামে ঘরে যেখানে সেখানে সামান্য প্রয়োজন বা হঠাৎ প্রয়োজনে কাঠ জ্বালানো ছাড়া গতি ছিল না, জনতা স্টোভ গতি এনে দিয়েছে। গরমের কেটলিটা চাপিয়ে দিয়ে পার্বতী দেখে নেয় কোথায় দুধ, চিনি, চা। চা চিনিটা অবশ্য সাধারণ, দুধটা কনডেন্সড মিল্ক। কাল থেকে নিশ্চয়ই গোয়ালা দুধ দেবে। চাটা বানিয়ে ফেলে পার্বতী। পেয়ালা, ছাঁকনি সব ধুয়ে মুছে নিয়ে চাটা ঢেলে নেয়। তারপর কাঁধে আঁচল টেনে সভ্য ভব্য হয়ে ওই পর্দাটার সামনে গিয়ে দাঁড়িয়ে মৃদু কণ্ঠে হাঁক দেয়, আপনার চা। ভেবেছিল এইটুকুতেই কাজ হবে, হলো না। সাহেব বোধহয় হাতে সেই বইটা ডুবে গেছে এতক্ষণে। অতএব আবার ডাকলো গলা তুলে, বলল, চা হয়ে গেছে। পার্বতীর গলাটা মিহি বলে জোরে কথা বলেই তীক্ষ্ণ শোনায়। এবার হঠাৎ হুট করে বেরিয়ে এলেন সাহেব। তারপর অবাক হয়ে বললেন, এ কি, ও আসেনি সেই লোকটা? পার্বতী মাথা নেড়েই না আসার খবরটা জানাতে পারত, তবু পার্বতী সৌজন্য করল, বলল, না সাহেব। কি আশ্চর্য! আচ্ছা, এই টেবিলে রেখে যাও, আমি আসছি। সাহেব বাথরুমের দিকে চলে যান। পার্বতী ঘরের মধ্যে ঢুকে এক টুকরো কাগজ সংগ্রহ করে সেটা টেবিলের ওপর পেতে তার উপর পেয়ালাটা বসিয়ে রাখে। তারপর অবাক হয়ে তাকিয়ে থাকে টেবিলের দিকে। হ্যাঁ, অবাক হবার কারণ ছিল বই কি, নিশ্চয়ই ছিল। পার্বতীকে তো এ ঘরে ঢুকিয়ে দিয়েই ঘর থেকে বেরিয়ে গেলেন সাহেব। কিন্তু এটা কি করে গেলেন? এটার মানে এই একতারা নোট টেবিলে ফেলে রেখে যাওয়ার? বই থাকতে পারে, চশমা থাকতে পারে, হাতঘড়ি পরে থাকাও খুব আশ্চর্য নয়। এমনকি পার্সটাও ওইসব সঙ্গীতের সঙ্গে থেকে যেতে পারে দৈবাত। কিন্তু সে রবার্ট ব্যান্ডে আটকানো মোটা নোটের গোছার অর্থ কী? পার্বতীর সততা পরীক্ষা করতে? কিন্তু কেন? পার্বতীকে তো রাখছে না সাহেব। তবে মেম সাহেব নেই বলে কি সাহেব এমন আলাভোলা? তাহলেই তো হয়েছে আর কি। ওই চোরটা দশরথ মালিটা তো সাহেবের সব ফাঁকা করে দেবে। দশরথকে তো চিনতে বাকি নেই পার্বতীর। আহা, নিঘাত সাহেব প্যান্টের পকেটে রাশি রাশি টাকা রেখে দেবে, আর দশরথ মনের সুখে। ভেবে হঠাৎ যেন বুকটা কড়কড় করে ওঠে পার্বতীর। একটা সাঁতার না জানা লোককে জলে পড়ে যেতে দেখলে প্রাণের মধ্যে যেমন আকুলি বিকুলি করে, তেমনি করতে থাকে পার্বতীর। আবার হঠাৎ একটু রাগও হয়। এমনই যদি বেহুশ লোক, তো বিয়ে না করা কেন? মেয়ে ছেলেরা হলো হুঁশিয়ার জাত। এইসব বেহুশ লোকের উচিত হচ্ছে আগেই তেমনি একজন হুঁশিয়ারের হাতে জান প্রাণ সমর্পণ করে ফেলা। ভাবনায় ছেদ পড়ল পার্বতীর। সাহেব বললেন, দাঁড়িয়ে থাকবার কি দরকার ছিল? মানে ও তো এক্ষুনি এসেই পড়বে। পার্বতীর ঘর থেকে বেরিয়ে সে দরজায় দাঁড়িয়ে একটু ব্যঙ্গ হাসির মতো গলায় বলে ওঠে, এসে পড়বে বলেই তো চিন্তা। টেবিলে ওটা কি? সাহেব তাকিয়ে টেবিলের ওপরকার জিনিসগুলো দেখে নিয়ে বলেন, টাকাটার কথা বলছো? তাই তো বলছি। ও যদি এসে দেখতো কেউ কোথাও নেই আর টেবিলে এত টাকা, তাহলে থাকতো সবগুলো। সাহেব চায়ের কাপটা তুলে নিয়ে মৃদু হেসে বলেন, থাকবে না কেন? কেন সেটা আর আপনাকে কি করে বোঝাবো সাহেব? মেম সাহেবের আয়াগিরি করা সূত্রে সাহেবদের সঙ্গে কথা বলার অভ্যাস পার্বতীর যথেষ্ট আছে। এমনকি তাদের দাম্পত্য কলহে মধ্যস্থতা করবার সুযোগও পেয়েছে কখনো সখনো মেম সাহেবদের প্রশ্রয়ে। তবে এখন শুধু সাহেব, এই জন্যে গাটা একটু ছমছমে লাগছে। অবশ্য চুপচাপ থাকলে সেটা যতটা হয়, কথা কইলে তেমন থাকে না। পার্বতী তাই কথার মধ্যেই শক্তি সঞ্চয় করে। সাহেব চাটায় চুমুক দিয়ে আহ উচ্চারণ করে বলেন, ভালো হয়েছে চা। কিন্তু তুমি যে বললে টাকা দেখলেই ওই লোকটা নিয়ে নিত, সেটা বলা উচিত হয়নি। মানুষকে অত অবিশ্বাস করতে নেই। পার্বতী একটু বাঁকা হাসি হেসে বলে, না থাকলে নেই। আপনারা কত পাশ টাস করা পণ্ডিত মানুষ, আপনাদের কি আমরা। সাহেব পেয়ালাটায় আর একটা চুমুক দিয়ে তেমনি মৃদু হেসেই বলেন, তা এই তো পড়ে রয়েছে, তুমিও তো নিয়ে যেতে পারতে। কই নাওনি তো? পার্বতী কি একটা বলতে চেষ্টা করে, পারে না, চুপ করে যায়। সাহেব আবার বলেন, তার মানে টাকা দেখলেই লোকে নিয়ে নেবে, এ ধারণাটা ভুল। তুমি তো নিলেই না, বরং সাবধান করে দিচ্ছ। তবে? পার্বতী একবার সাহেবের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকায়।
তারপর বলে, আমার গোস্তা কি মাফ করবেন সাহেব? বলে আবার ঘরে ঢুকে খালি পেয়ালাটা তুলে নিয়ে আস্তে আস্তে বেরিয়ে আসে। এবার উঠোনে নেমে যাবে, হয়তো ইদারার কাছ থেকে ধুয়ে নিয়ে তুলে রেখে ও চলে যাবে। সাহেব হঠাৎ একটা অস্বস্তি অনুভব করেন। মেয়েটাকে বকশিস দিলে ভালো হতো বোধহয়, হয়তো তারই প্রত্যাশায় এতক্ষণ দাঁড়িয়েছিল। চাঞ্চল্য অনুভব করলেন। ঘর থেকে বেরিয়ে সে উঠোনে নেমে এলেন। দেখতে গেলেন পার্বতী চায়ের কাবডিসটা ধুচ্ছে ইদারার পাড়ে। একটু ইতস্তত করে ডাকলেন, শোনো। পার্বতী বোধ করি ডাকের কারণটা অনুমান করে সঙ্গে সঙ্গে অনমনীয় হয়ে ওঠে, তবে সরে আসে। সাহেব শার্টের পকেট থেকে 2 টাকা বার করে ওর দিকে এগিয়ে ধরে বলেন, তুমি তো চাটা বানিয়ে আমায় খাওয়ালে, এই নাও, তুমি মিঠাই খেও। সাহেবের বোধহয় ধারণা জন্মে গেছে পার্বতী রাউত হিন্দুস্তানি, তাই মেঠাই শব্দটাই ব্যবহার করেন। পার্বতী অনমনীয় গলায় বলে, আমি মেঠাই ফেটাই খাই না। বাহ, তাহলে যা খাও। পার্বতী তীব্র গলায় বলে, 1 বাটি চা বানিয়ে 2 টাকা বকশিস পাওয়া আমার অভ্যাস নেই সাহেব। ও আপনি আপনার ওই বিশ্বাসী মালিকেই দেবেন, খুশি হয়ে যাবে। বলা বাহুল্য, সাহেব ঈষৎ অপ্রভৃত না হয়ে পারেন না। গম্ভীর গলায় বলেন, কিন্তু আমি বা শুধু শুধু তোমার কাজ নেব কেন? পার্বতীও গম্ভীরভাবে বলে, ঠিক আছে, তাহলে 4 আনা পয়সা দিন, সেটাই ন্যায্য হবে, রেট বাড়াবেন না। সাহেব একটু চকিত হন বই কি। মেম সাহেবের আসা না আসার খবর না পেয়েই ছুটতে ছুটতে আয়ার চাকরির প্রত্যাশা এসে দাঁড়িয়েছে, অথচ বকশিস নিতে হাত পাতে না, আবার জ্ঞান দিতে আসে রেট বাড়াবেন না। এটা তো মজা মন্দ নয়। 2 টাকার জায়গায় 4 আনা চায়, অদ্ভুত বটে। সাহেব ওর দিকে তাকিয়ে দেখেন। সন্দেহ নেই যে রীতিমতো সুশ্রী এবং চেহারায় বেশ মার্জিত ভাব, কিন্তু কাজ তো করতে এসেছে মেম সাহেবের আয়েরই। হঠাৎ সম্পূর্ণ অবাস্তব একটা কথা বলে বসেন সাহেব, তুমি খুব ভালো বাংলা বলতে পারো তো? বাঙালিদের বাড়িতে। একটু থেমে বলেন, বাঙালিদের অনেক কাছে থেকে শেখা, তাই না? পার্বতী মুখ তুলে একটু হেসে বলে, আমি তো বাঙালি, বাঙালির মেয়ে। ওহ, আমি ভাবলাম। সাহেব কি ভাবলেন পার্বতীর সেটা শোনার আগেই দশরথ এসে দাঁড়ায়। দশরথের হাতে বাজারের থলি। পার্বতীকে দেখে চকিত হয়ে বলে ওঠে, আরে পার্বতী দিদি যে, আসি গিলা? হ্যাঁ গিলা। বলি, এতক্ষণ কোথায় ছিলে বুদ্ধু? বাজারে গেল না? কেন এখন বাজারে কেন রে? সাহেব আসবেন তুই জানতিস না? দশরথ আস্তে রান্নাঘরের দরজা খুলে প্রয়োজনের অতিরিক্ত সাবধানে বাজারের থলি বসিয়ে রান্নাঘরের শেকলটা ভালো করে টেনে বন্ধ করে দেয়। তারপর গলা নামিয়ে বলে, সাহেব তো বিফোর টাইম আসি গিলা। অবশ্য গলা নামানোর দরকার ছিল না, কারণ সাহেব ততক্ষণে ঘরের মধ্যে চলেই গেছেন। দশরথ গলা নামায়, কিন্তু কে জানে কোন মনস্তত্ত্বে পার্বতী গলা তীক্ষ্ণ করেই বলে, ও আবার ইংরাজি বলি হচ্ছে, বিফোর টাইম? তা সাহেব বিকেলে আসবে বলে তুই বাজারটাও বিকেলে করবি? এখন কত বেলা হয়ে গেছে খেয়াল আছে? কখন রাঁধবি, কখন খেতে দিবি? দশরথ তাচ্ছিল্যে সুরে বলে, ভাত মাংস কেত্ত টাইম লাগবে? ও বড্ড যে সাহস, মাংস রাঁধবি? সাহেব দাঁতে টেনে ছিঁড়তে পারবে না, তবেই তো বলি রান্না, কি বলিস? দশরথ রাগ রাগ মুখ করে ইদারার পাড়ে গিয়ে পা ধুতে ধুতে গজগজ করে যা বলতে থাকে তার অর্থ হচ্ছে, তুমি আমার ওপর সর্দারি করতে এসেছো কেন হে? তুমি আমার মনিব? কিন্তু মুখে বলে না সে কথা, শুধু চেঁচিয়ে বলে, মেম সাহেব তো না আসিলা জানি। পার্বতীও রাগ রাগ মুখে রান্নাঘরের শেকল খুলে ভিতরে ঢুকে কি যেন দেখে, তারপর চাপা উত্তেজিত স্বরে বলে, এই মুখ পোড়া, এই জন্য তোমার 2 মিনিটে রান্না হয়ে যাবে? হ্যাঁ, ভালো হবে না বলছি দশরথ, এ তোদের পেট নয়। দশরথ একেবারে কুঁকড়ে যায়, নরম গলায় পার্বতীকে কাকুতি মিনতি করতে থাকে, কিন্তু পার্বতীকে যে এত জপাতে হবে তা বোধ করি ওর ধারণা ছিল না। মনে মনে মুণ্ডুপাত করতে করতে খোসামতি করে দশরথ। হেসে ফেলবার মতো খোসামত, অগত্যা হাসতে হাসতে বেরিয়ে যেতে দেখা যায় পার্বতীকে। আবার সেই রোদে ঝাঁঝা রাস্তা। এখন তাত আরও বেশি, কারণ সূর্য এখন কেন্দ্রবিন্দুতে, অতএব রোদের দাঁত এখন চরম হিংস্র মূর্তিতে। তবে রক্ষেই ফেরার সময় সূর্যের মুখোমুখি পড়তে হচ্ছে না,
পিঠ ফিরিয়ে যেতে পারা যাচ্ছে। এখানে ঘাম নেই, শুধুই দাহ। পিঠটা যেন পুড়িয়ে দিচ্ছে শাড়ি ব্লাউজ ছেদ করে। কিন্তু হঠাৎ এটা কি হলো? ঢালুপথটা পার হয়ে সমতলে ওঠবার মুখে একটা পাক খেয়ে আবার ঘুরে দাঁড়ালো কেন পার্বতী? ঘুরে দাঁড়িয়ে বোধহয় 1 মিনিট সময় চুপ করে থেমে রইল পার্বতী। হয়তো কর্তব্য নির্ধারণ করল। তারপর আবার লাল লাল মুখে তরতরিয়ে ঢালুপথটায় নেমে পড়ল। কিন্তু কেন? পিঠের বদলে মুখটা পোড়াতে? অথচ তখন ওর ঘরে প্রাণের মধ্যে আগুনের দাহ নিয়ে জ্বলে পুড়ে মরছে নন্দ নামের আধবুড়ো লোকটা। শুধু প্রাণের মধ্যেই বা কেন? মাথার মধ্যেই তো আগুন জ্বলছে নন্দর। সেই যখন কর্মস্থলে গিয়ে পৌঁছেছিল তখন থেকেই। পার্বতীকে মেম সাহেব দেখিয়ে ঠেলে ডাকবাংলোয় পাঠিয়ে দিয়েই অফিসে এসে শুনল নন্দ মেম সাহেব নেই, শুধু সাহেব। তার মানে পাহারা নেই, শুধুই চোর। আর সেই চোরের হাতে ইচ্ছে করে যথাসর্বস্ব তুলে দিয়েছে নন্দ। পার্বতী যেতে চাইছিল না, আরাম করে একটু চা খেতে বসেছিল বেচারি। আর নন্দ দুর্মতি নিয়তি হয়ে, অথচ আসলে নন্দর ও বিষয়ে কোনো ডিউটি ছিল না। একাধারে মালি, রাঁধুনি এবং কেয়ারটেকার ওই দশরথটার দায়িত্ব লাঘব করে দিতেই মুখ্য বুদ্ধ নন্দ কিনা মাথার মধ্যে আগুন জ্বললেও কাজ বড় বালাই, বিশেষ করে সরকারি কাজ। অতএব সেই আগুন নিয়ে ডিউটি শেষ করতে হচ্ছে নন্দকে। তারপর টিফিনের সময় চলে এসেছে। আসেই অবশ্য এ সময়, ভাত খেতে আসে রোজ। ভাবতে ভাবতে আসছে, কে জানে মাগি কতক্ষণে ফিরেছে, রান্না তৈরি হয়েছে কিনা, আর সাহেব কীরকম লোক, কত বয়স, সেটা জানতেও তারা। এসে দেখল কাকস্য পরিবেদনা, দরজায় তালা। তালার চাবিটা অবশ্য নন্দর কাছেই থাকে। রোদ লাগা অন্ধকার চোখটা বাঁচাতে তাড়াতাড়ি দরজাটা খুলে ফেলে ঢুকে পড়ল নন্দ। তারপর দেখল অন্ধকারটা আর খুঁজছে না আর কিছুতেই। সমস্ত ভবিষ্যৎটাই যে সেই অন্ধকারে ঢেকে যাচ্ছে। সাহেবটা বদ, তাতে সন্দেহ কি? বিকেলবেলা আসবার কথা, ট্রেনে আসবার কথা। তা নয়, তুম করে এসে পড়া হলো হাওয়া গাড়ি চেপে। বদ মতলব না থাকলে এরকম করবে কেন? বালতি করে জল ভরে রাখে পার্বতী ইদারা থেকে এনে। নন্দ হাত মুখ ধোয়, খায়, আঁচায়। সেই জল থেকে নন্দ মগ ভরে ভরে মাথায় থাবড়ালো। কিন্তু তাতেই বা ঠান্ডা কোথায়? মাথায় থাবড়াতে গেল, তারপর হঠাৎ হকচকিয়ে খেয়েই নিল জলটা। অতঃপর কিঞ্চিত ঠান্ডা হয়ে গামছা নিয়ে মাথা মুছতে মুছতে ভেবে নিল কি কর্তব্য। আবার তালা লাগিয়ে ডাকবাংলোর দিকে ছুটবে। কিন্তু গিয়ে করবে কি? যদি দেখে সাহেব ঘরে আটকে রেখেছে পার্বতীকে, নন্দ তখন কি করবে? সাহেবকে খুন করবে? ভেবেই মনে মনে শিউরে উঠল নন্দ। কি সর্বনেশে চিন্তা! সেই যে কথায় আছে, মনের অগোচর পাপ নেই, তা সত্যি। এই সাহেব মানে ডেপুটি চিফ, যিনি এখানের কাজকর্ম সম্পর্কে পরিদর্শন করতে এসেছেন, যিনি রিপোর্ট লিখবেন। ইস, কিন্তু দিন দুপুরে আটকে রাখবে? দশরথটাও তো রয়েছে। নন্দর মাথার মধ্যে ইঞ্জিন চলতে থাকে। যদি দশরথকে টাকা খাইয়ে এদিকে ওদিকে পাঠিয়ে দিয়ে থাকে, নন্দ আবার আঙুলের কর গুনে ঘন্টা মিনিটের হিসেব করতে থাকে। 10:30 নাগাদ বেরিয়েছে পার্বতী, যেতে আধ ঘন্টা, তার মানে 11টা। তারপর মেম সাহেব নেই দেখে ফিরে আসতে আধ ঘন্টা, তার মানে 11:30। আর এখন 1:30। এই 2 ঘন্টার সময় কি করছে সেখানে? ঠান্ডা জলের প্রভাব প্রায় উবে যাচ্ছে। তবু নন্দ শান্ত হয়ে ভাবতে চেষ্টা করতে থাকে, এমনও তো হতে পারে দশরথ একটু সাহায্য প্রার্থনা করেছে। দশরথের রান্না তো একেবারে অখাদ্য। যদি দশরথ, তাহলে অবশ্য কিছুটা দেরি হতে পারে, কিন্তু কতক্ষণ? ওই দজ্জাল মেয়ে মানুষটার কাছে একজনের রান্না আবার কি কাজ? তাহলেও সেই তুচ্ছর জন্যেই 1 ঘন্টা সময় ধার্য করে নন্দ। তবুও তো অঙ্কে মিলছে না। অথচ দরজায় তালা লাগিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটে চলে যেতেও পারছে না নন্দ। বেরোতে গিয়েও কে যেন পিছন থেকে টানছে। কে? ভয়? সাহেবের ভয়? হয়তো সেটাই প্রধান। তাছাড়াও আছে আর একটা ভয়। টিফিনের পর তো আবার অ্যাটেন্ডেন্স বুকে সই করতে হবে, দেরি হয়ে গেলেই নাম কাটা। হাতে বাঁধা ঘড়িটার দিকে তাকালো নন্দ। আর আধ ঘন্টা সময় আছে হাতে। এতে ডাক বাংলোয় যাওয়া আসা এই পেট জ্বলে যাওয়া অবস্থায় সম্ভব না। এত রোদ না হলেও হয়তো সম্ভব করার কথা ভাবা যেত।
তবে কি ভাতে ভাত ফুটিয়ে নিয়ে একগাল খেয়ে অফিসেই চলে যাবে? ওই তো সামনেই জনতা স্টোভ, একটা দেশলাই কাঠি ধরানোর ওয়াস্তা, আনাজপাতি যা আছে জলের সঙ্গে দিয়ে সেদ্ধ করে নিলেই তো। দেশলাইটা হাতে তুলে নিল নন্দ। আর সেই সময় হঠাৎ পার্বতীর ওপরেই রাগে হাত পা মাথা জ্বলে উঠল। তুই বা কেমন মেয়ে মানুষ, মেম সাহেব আসেনি দেখে ছিটকে চলে আসতে পারলি না? উঠোনে পা দেওয়া মাত্রই তো আর সাহেব তোকে ধরে ফেলতে আসেনি। বাচালের বেহাদ্য তো, করছে বোধহয় রঙ্গরস দশরথটার সঙ্গে, হতে পারে সাহেবের সঙ্গে। মেয়ে মানুষের বিশ্বাস নেই। দেশলাইটা নিয়ে এই সংসারে আগুন দিয়ে চলে যেতে পারলেই ভালো হয়। কিন্তু পার্বতীর এতাবৎকালের ইতিহাসে অবিশ্বাসের কোনো স্মৃতি মনে না পড়ায় রাগটা বেশিক্ষণ স্থায়ী হলো না। মাগির কপালে কি ঘটছে ভাবতে ভাবতে ফস করে একটা কাঠি জেলে জনতাটা জ্বালল নন্দ। রোদের জন্য জানালাগুলো সব বন্ধ। ঠুকঠুক করে বন্ধ জানালায় একটা আওয়াজ হলো, যেন সাংকেতিক আবারও হচ্ছে। বইয়ের মধ্যে নিমগ্ন হয়ে থাকা মন টেনে তুলে আস্তে জানালা খুললেন। অবাক হলেন, বললেন, কি আবার কি? পার্বতীর মুখ দিয়ে যেন আগুন ছুটছিল। পার্বতীর বুকের আঁচলটা তার জোর নিঃশ্বাসের ধাক্কায় ওঠা পড়া করছিল। পার্বতীকে খুব উত্তেজিত দেখাচ্ছিল। সন্দেহ নেই বড় বেশি নার্ভাস হয়ে গেছে পার্বতী। তবু পার্বতী জোর করে সাহস সঞ্চয় করে বলে ফেলে, আপনার পায়ে ধরি সাহেব, ওই দশরথরা আপনাকে যে মাংস খেতে দেবে সেটা খাবেন না। বলা বাহুল্য, সাহেব আকাশ থেকে পড়েন। সেই আকাশ থেকে পড়া গলাতেই বলেন, কি বলছো? বলছি। আবার একটু হাঁপিয়ে নিয়ে একই কথা বলে পার্বতী, ওই দশরথ মুখ পোড়া আপনাকে যে মাংস খেতে দেবে খাবেন না। দুবার শুনেও সাহেবের যে রুদ্ধ দৃষ্টির কিছু উন্নতি হলো এমন মনে হলো না। তিনি শুধু আরও অবাক গলায় বললেন, কেন বলো তো? ওটা খারাপ মাংস সাহেব, খেলে আপনার অসুখ করবে। সাহেব একটু কৌতুক বোধ করলেন বই কি, এবং এটাও একবার মনে না করে পারলেন না, গায়ে পড়তে আসার এ বোধ করি একটা অভিনব কৌশল। বাজে মেয়েরা অনেক ছলনা জানে, এটাও এক ধরনের ছলনার অভিনয় হয়তো। কিন্তু মেয়েটার মুখে সত্যকার ব্যাকুলতা, তাছাড়া এত কষ্ট করে আবার ঘুরে আসা, এ সবটাই কি অভিনয়? অথচ এমন একটা অদ্ভুত অনুনয় করছে, ওই যাবার সময় তো বলে গেল না। সাহেব ঈষৎ গম্ভীর হয়ে সেই কথাটাই বলেন, এই কথা বলবার জন্য এতক্ষণ পরে আবার ঘুরে এলে কেন? ওই দশরথরার সামনে পড়লে ও আমার সঙ্গে ঝগড়া করতো সাহেব। তাড়াতাড়ি ভাত দেবে বলে ও রাঁধা মাংস কিনে এনেছে, ওটা খারাপ মাংস। সাহেব কৌতুকের গলায় বলেন, কি গরুর মাংস? আমার অভ্যাস আছে। পার্বতী ওই মুখার্জি বংশোদ্ভূত সাহেবের মুখে এহেন বচন শুনে মূর্ছা যায় না, বরং অবলীলাতেই বলে, তা জানি, আপনারা বিলেত আমেরিকা ফেরত, কিন্তু এ তো তা নয়। মুখ পোড়া ছোট লোকদের চায়ের দোকান থেকে বিচ্ছিরি জিনিস কিনে এনেছে। লোকে বলে ওখানে নাকি চুহার মাংস মিশেল দেয়। সাহেব অবশ্য মাংসের উৎপত্তিস্থলের বিবরণ শুনে শিহরিত না হয়ে পারেন না। তার ভুরু কুঁচকে ওঠে এবং জিজ্ঞাসা করেন, কিসের মাংস মিশেল দেয়? চুহা মানে মেঠো ইঁদুর সাহেব, দুহাতি ছোট লোকেরা তারই সঙ্গে খায়। সাহেবের মুখ রাগে ঘৃণায় লাল হয়ে ওঠে। বলেন, তুমি জানলে কি করে? পার্বতী নিজের স্বামীর ইয়ার বন্ধুরাই যে খায়, এবং লুকিয়ে চুরিয়ে পার্বতীর স্বামীও খায় কি না এমন সন্দেহ আছে পার্বতী সে কথাটা অবশ্য বলে না। আচ্ছা ঠিক আছে, সাহেব গম্ভীর গলায় বলেন, তুমি যাও, আমি দেখছি। পার্বতী ব্যাকুল মিনতির স্বরে বলে, আমি বলে দিয়েছি এ কথা বলবেন না সাহেব, মনে দুঃখ পাবে লোকটা, দিদি বলে আমায়। হঠাৎ সাহেব বলে ওঠেন, কিন্তু তুমি যে সত্যি কথা বলছো তার প্রমাণ কি? পার্বতী অবাক গলায় বলে, আমি শুধু শুধু এতখানি পথ ভেঙে মিথ্যে কথা বলতে আসবো? এই অবাক গলার সামনে বোধ করি সাহেব একটু থতমত খান, তবে সামলেও নেন। মৃদু হাসির সঙ্গে বলেন, আশ্চর্য কি, শত্রুতা থাকলে লোকে আরও কষ্ট করতে পারে, কিন্তু ওর সঙ্গে আমার কিসের শত্রুতা? সেটা আমি কেমন করে জানব? সাহেব কঠিন গলায় বলেন, আমার খাওয়ার ব্যাপারে তোমার তো কোনো দায়িত্ব নেই, তুমিই বা হঠাৎ আমার জন্য ও জিনিস আপনাদের পেটে বিষ তুল্য হবে যে সাহেব। পার্বতী আবার ব্যাকুল হয়, ছোট লোকদের যা সহ্য হয় তা কি আপনাদের সহ্য হয়? সাহেব আবার গম্ভীর গলায় বলেন, ছোট লোকেরাও মানুষ, তাদের শরীর আর আমাদের শরীর একই জিনিস দিয়ে গড়া। একই কথা সাহেবের মুখে। পার্বতী যেন চমকে ওঠে।
পার্বতী বোধ করি কখনো এমন অভূতপূর্ব কথা শোনেনি। পার্বতী বরং বরাবর মেম সাহেবদের মুখে উল্টো কথাই শুনেছে। ও তোদের শরীরেই সয় বাবা, আমাদের দেখলে ভয় করে। ওই মোটা চাল এ বাবা ছোট লোকদেরই সয়, আমাদের পেটে এক দানা পড়লে ডাক্তার ডাকতে ছুটতে হবে। নিজেদের ছেলে মেয়েদের স্বাস্থ্যের সুকুমারত্বের এবং বস্তির ছেলে মেয়েদের স্বাস্থ্যের পাথরত্বের তুলনামূলক সমালোচনায় পঞ্চমুখ হয়েছেন অনেক মেম সাহেব এবং সাহেব। এহেন কথা আর কখনো শোনেনি পার্বতী, অতএব চমকে ওঠে সে। তারপর আস্তে আস্তে জানলার গ্রিলটা ছেড়ে দিয়ে হাতের ধুলোটা ঝাড়ে সে। হঠাৎ সাহেবও ছেড়ে দেন গ্রিল। হ্যাঁ, পরিস্থিতিটা এরকমই ছিল। একই জানলার গ্রিল হাত দিয়ে চেপে ধরে রয়েছিল দুজনেই। নিচের দিকে পার্বতী, উপর দিকে মুখার্জি সাহেব। জানালার ভিতর দিকে মুখার্জি সাহেব, বাইরের দিকে পার্বতী। পার্বতীর পায়ের নিচে এবড়ো খেবড়ো পাথর, সাহেবের পায়ের নিচে মোটা কার্পেট। তবু সাহেবের মুখ দিয়ে যে একটি মহৎ বাণী উচ্চারিত হয়েছে, সেটি সাম্যের বাণী। পার্বতীর কাছে অজানা এই ভাষা। পার্বতী তাই ঘাড় নিচু করে বলে, আচ্ছা সাহেব, যা ভালো বুঝবেন করবেন। সাহেব এবার সহজ গলায় বলেন, না না, তুমি আমার ভালোর জন্য কষ্ট করে রোদে রোদে এসে বারণ করলে, আর খাই? আচ্ছা ঠিক আছে, ওকে কিছু বলবো না, তুমি যেতে পারো। পার্বতী পিছন ফেরে। পার্বতী আবার চলতে শুরু করে। আর ওই চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকেন সাহেব বেশ কিছুক্ষণ। বাতিগ্রস্ত, না হলে আমার জন্য এত মাথা ব্যথা কেন? সচরাচর এ ধরনের মেয়ে দেখা যায় না। সচরাচর যাদের দেখা যায় তারা হচ্ছে দশরথ মালী। ভয়ে হোক, স্বার্থে হোক, আর অপরের অনিষ্ট করতেই হোক, সব কিছু পারে তারা। এ মেয়েটা আশ্চর্য। ওটা কি হচ্ছে? পিঠের দিকে খনখনি যেন বেজে উঠল প্রশ্নটা। চমকে উঠল নন্দ। হাতায় করে ভাতের হাঁড়ির একটা ভাত তুলে পরীক্ষা করে দেখছিল সেদ্ধ হয়েছে কিনা। হাতাখানা পড়ে গেল হাত থেকে। আর তখনই খেয়াল হলো নন্দর, ইস, বাইরের দরজাটা বন্ধ করা হয়নি, তাহলে দরজা না খুলে দিয়ে একটু জব্দ করা যেত। তবে পুরুষের মান সম্মান বলে তো একটা জিনিস আছে। জলজ্যান্ত স্ত্রীটাকে দেখে সেই জিনিসটা ফুটে উঠল। এসেই ভাঙা কাঁশি বাজাচ্ছে, তার মানে ঠিক আছে, ঘটেনি কোনো বিপর্যয়। তার মানে এতক্ষণ আড্ডা ইয়ার্কি দেয়া হচ্ছিল। আর আমি ব্যাটাকে খিদের সময় ঘরে ফিরে দেখতে হলো দৌড়ে তালা চাবি। নন্দ পড়ে যাওয়া হাতাখানাকে ফের কুড়িয়ে নিয়ে হাঁড়ির কানায় ঠং ঠং করে ঠোকে, যেন অন্য কারো উপস্থিতি টেরই পায়নি। পার্বতী রবারের চটিটা খুলে রেখে দাওয়ার ধারে রাখা বালতি থেকে জল নিয়ে হাতে মুখে দিয়ে মুখ মুছতে মুছতে কাছে এসে বলে, হয়েছে, সরো। নন্দ তথাপি হাতের হাতা ছাড়ে না, জোর গলায় বলে, ঠিক আছে, দুটো ভাত ফুটিয়ে নেওয়া কিছুই নয়, ও আমি করে নিচ্ছি। তা তো জানি। পার্বতী আঁচলটা ঘুরিয়ে ঘুরিয়ে বাতাস খেতে খেতে বলে, তোমার কাছে কোন কাজটাই বা কি? তবে আমি যখন এসেই গেছি। মনে মনে বাঁচা গেল ভাব থাকলেও নন্দ হাত ধুয়ে এসে তীব্র গলায় বলে, দরকার ছিল না কিছু, ও আমি ঠিক করে নিতে পারতাম। আহা, আমি কি বলেছি পারতে না? এত শক্ত শক্ত কাজ পারো? সাহেব শুভরা তোমার পাড়া দেখে তাজ্জব হয়ে যায়। আর দুটো ভাত সেদ্ধ করতে পারবে না তুমি? তবে চাকরানি যখন হাজির হয়েই গেছে তখন কেন আর? চাকরানি হতে যাবি কোন দুঃখে? নন্দ কুৎসিত মুখে বলে, বলো মহারানী, সাহেব শুভরা পর্যন্ত আড্ডা দিতে পেলে ছাড়ে না। যাক, তবু শেষ পর্যন্ত এলি। আমি তো ভাবছিলাম মেম সাহেব সঙ্গে আসেনি, সাহেব তাই তোকে আর ছাড়ল না, আটকে রেখে দিল। যে সন্দেহটা তীব্র হয়ে আগুনের দাহ সৃষ্টি করেছিল, সেটা ওই চিরপরিচিতার সামনে পড়ে যেন সব দাহ হারিয়ে ভস্মস্তূপে পরিণত হয়। তাই এতক্ষণে দুরন্ত সন্দেহকে ব্যঙ্গের ভঙ্গিতে প্রকাশ করে নন্দ। কিন্তু নন্দ সেই ভিতরের জ্বালাটা তার মুখের রেখায় যে কুশ্রী ফোসকার ছাপ এঁকে দিয়েছিল, সেটাকে লুকোতে পারল না নন্দ। পার্বতীর চোখ বড় তীক্ষ্ণ। পার্বতী সেই তীক্ষ্ণ চোখের দৃষ্টি দিয়ে ওকে প্রায় বিদীর্ণ করে ফেলে বলে, ওহ, তাই ভাবছিলে? আর সেই ভাবনা নিয়ে ভাত রেঁধে খাচ্ছিলে? তা কি করবে? পেটের আগুন তো আর কিছু মানবে না। মানবে না বুঝি? পার্বতী সাবধানে ভাতের ফ্যানটা গালতে গালতে বলে, পরিবারকে কেউ আটকে রেখে বদমাইশি করছে ভেবেও পেটের আগুনই বড় হয়ে ওঠে।
মাথায় জ্বলে ওঠে না সে আগুন? নন্দ খোঁত করে বলে, জ্বলবে না কেন? জ্বলে তো উঠেই ছিল। ইচ্ছে হচ্ছিল কাঠ কাটা কুড়ুলখানা নিয়ে ছুটে যাই, দেখি সে কেমন সাহেব, মাথাটা ওই কুড়ুলে দুফাক হয় কি না। হো, ভেবেছিলে? পার্বতী হঠাৎ খিলখিল করে হেসে ওঠে। গড়িয়েই পড়ে। ওরে আমার বীরপুরুষ স্বামী, হয়েছিল ইচ্ছে, তাই বলো। তারপর কুড়ুলখানা নামিয়ে রেখে স্টোভ জেলে পেটের আগুনের ওষুধ বানাতে বসলে কেমন? ও, আবার মশকরা হচ্ছে? বলে এতক্ষণ কি হচ্ছিল ওখানে? মেম সাহেব আসেনি, সাহেব একা। তোর এতক্ষণ কিসের কাজ? আহা, একা বলেই তো দুটো গাল গল্প করছিলাম। পার্বতী তেমনি ছুরি সানানো গলায় বলে। একা বলে একা? দশরথটা শুধু তখন হাওয়া। সাহেব বলল, বসো বসো, শুনি তোমার নাম কি, বাড়ি কোথায়, স্বামী কি করে? নন্দ এত কথার মধ্যে ভীষণ গলায় বলে ওঠে, দশরথ কোথায় ছিল? জানি না তো, বোধহয় হাটে ফাটে গেছিল। পার্বতী যেন সমস্ত গুরুত্বকে ফুঁ দিয়ে উড়িয়ে দিয়ে বলে, আহা, বেচারা সাহেব সত্যি সাহেব, কি চেহারা, স্বাস্থ্য শরীর, ওই চালের খুঁটিটার মতো খাড়া দীর্ঘ, দেখলে ভক্তি আসে। নন্দ জ্বলে পুড়ে মরতে মরতে শোনে ওর বাক্যোচ্ছটা। নন্দ রাগে অন্ধ হয়ে বুদ্ধি হারায়। পার্বতী যে স্রেফ তাকে খ্যাপানোর জন্যই বলছে এ খেয়াল হয় না তার, তাই ক্রুদ্ধ গলায় চেঁচিয়ে ওঠে, ও কি চেহারা, কি স্বাস্থ্য শরীর, তা মজেই তো গেছিস দেখছি, নিজেকে তাহলে বিকিয়েই এলি বুঝি। পার্বতী পিছন ফিরে কড়ায় তরকারি নাড়ছিল। এ কথায় মুখ ফিরিয়ে অদ্ভুত ধরনের একটু হেসে বলে, যে পুরুষ বেটা ছেলে বিকিয়ে আসা পরিবারকে গলা টিপে না মেরে তার হাতের রান্না খেতে বসে, তার ঘর করার থেকে যাত্রার কাছে বিকোনাও মান্যের। কি বললি? নন্দ হঠাৎ রাগে জ্ঞানহারা হয়ে হাতের কাছ থেকে একটা খুন্তি কুড়িয়ে নিয়ে ছুঁড়ে মারে পার্বতীর দিকে। লক্ষ্যটা ভ্রষ্টই হলো, খুন্তিখানা ঠিকরে গিয়ে পড়ল ওদিকের দেওয়ালে। পার্বতী উঠে গিয়ে ওটা কুড়িয়ে এনে বলে, তবু ভালো, ছিটে ফোঁটাও পুরুষের রক্ত গায়ে আছে এখনো, সরকারের গোলামি করে গলে জল হয়ে যায়নি। তোর বড় মুখ হয়েছে। নন্দ পরনের লুঙ্গিটায় কষি গুঁজতে গুঁজতে তিক্ত তীব্র গলায় বলে, দিন দিন বড্ড বার বাড়ছে তোর। পার্বতী থালায় ভাত বেড়ে পাশে জলের গ্লাস এগিয়ে দিয়ে হিহি করে হেসে বলে, তা বাড়বে বই কি, জগতে সব কিছুই তো বাড়ছে। তোমাদের মাইনে বাড়ছে, গরিব গুবরোর মেজাজ বাড়ছে, বড়লোকের ভয় বাড়ছে, দোকানদারদের অহংকার বাড়ছে, দেনাদারের সাহস বাড়ছে, আর আমার একটু বাড়বে না? সাহেব সুবর নেক নজরে পড়লে আরও বাড়বে। ফের ওই রকম অসভ্য কথা বলছিস? নন্দ ভাতের ওপর ঝোলের বাটিটা উপুর করে বলে, ফের বললে জিভ টেনে লম্বা করে দেবো বলে রাখছি। ও মা, ভাবলে দোষ নেই, করলে দোষ নেই, বললেই দোষ। পার্বতী যেন বিস্ময়ের সমুদ্রে ভাসে। নিজেই বললে মেম সাহেব সঙ্গে না থাকলে সাহেবরা বাঁদিদের দিকেও দৃষ্টি দেয়, তাই আশা করছিলাম। হেসে লুটোয় পার্বতী। এসব বাচাল মেয়ে মানুষকে জুতো মেরে শায়েস্তা করতে হয় বলে নন্দ গড়গড় করে খেয়ে নিয়ে উঠে পড়ে। লুঙ্গি ছেড়ে পায়জামা পরে চিরকুট ময়লা গেঞ্জির ওপর বুশশার্টটা চাপিয়ে গটগট করে বেরিয়ে পড়ে। পিছনে একটা হাসির শব্দ যেন তাকে তাড়া করে ঠেলে ঠেলে নিয়ে যায়। আশ্চর্য, চিরকাল একই রকম রয়ে গেল, অথচ মুখ্যভূত নন্দ কি না ওই হাসি আর বাচালতা দেখেই মজেছিল। মজে গিয়ে ওই বদ মেয়ে মানুষটার বাবার কাছ থেকে এক গাদা পাওনা টাকা ছেড়ে দিয়ে ওকে কিনে এনেছিল। খাটতে পারে এ কথা সত্যি, তবে দোষ বহুত। প্রধান দোষ তো ওই বেহায়াপনা, বাজলামো আর অসভ্যতা। তাছাড়া দোষ, সেও নেহাত অপ্রধান নয়। নিষ্ফলা তালগাছ, বাজা মেয়ে মানুষের আবার আদর কি? এতদিন বিয়ে হলো, একটা বাচ্চা কাচ্চার মুখ দেখালো না। যতদিন না ওই কচি কাঁচা ছেঁকে ধরছে, ততদিনই ওই গ্যাস বেলুনের মতো বাতাসে উঠবে। ভগবান, ওকে এবার একটা জব্দ করো, একটা বাচ্চা কাচ্চা দাও। ভগবানের কাছে যা চাইবার এবং যা না চাইবার সব কিছুর প্রার্থনা জানিয়ে নন্দ আবার কাজের দিকে ছোটে। পরন্ত বেলায় বাসার সামনে মাঠে পাতা খাটিয়াটার ওপর বসে পার্বতী ছুঁচ নিয়ে জামা টিপকল লাগাচ্ছিল। গরমকালে নন্দ ঘরের মধ্যে শোয় না, শানে শুতে পারে না। অবাঙালি সুলভ এইটুকুই কেবল আছে নন্দর মধ্যে।
বাঙালিদের মতো গরমের রাতে ঘরে পচে মরতে পারে না। নন্দ এই খাটিয়ায় শুয়ে থাকে বাসার সামনের মাঠে। পার্বতীর তাতে আরাম। পার্বতী গরমের রাতগুলো তবু নিঃশ্বাস ফেলে বাঁচে। আর এই পড়ে থাকা খাটিয়াখানাও পার্বতীকে অনেক আরাম দেয়। বিকেলের দিকে যখন বেলা পড়ে আসে, পার্বতী তখন সংসারে গোটা কাজ সেরে নিয়ে চুল বেঁধে পরিপাটি হয়ে সামান্য কিছু ফালতু কাজ নিয়ে এখানে এসে বসে। এখানে বসলে রাস্তার এদিক থেকে ওদিক পর্যন্ত দেখা যায় ওপারের নানা রকমের লীলা। কখনো কখনো মেঠো পথে ধুলো উড়িয়ে ট্রাক যায়, লরি যায়, কদাচিৎ বা ভালো ভালো গাড়িও যায়। জীবনযাত্রার একটা স্পন্দন, চলমান জগতের একটা ছবি। নির্নিমেষে তাকিয়ে থাকতে ইচ্ছে করে সেদিকে। নন্দ তখন ওভারটাইম খেটে পেরে রাত করে। তা সেটাই হয়তো পার্বতীর কাছে স্বস্তির ব্যাপার। নন্দ যদি ওই বিকেল বেলাতেই এসে হাজির হতো আর এই খাটিয়াখানা দখল করে বসে লোমশ হাঁটু দুটোর ওপর লুঙ্গিটা গুটিয়ে তুলে বসে বসে বিড়ি টানতো আর ফরমাস খাটাতো পার্বতীকে, তাহলে পার্বতীর এই আকাশ আর পৃথিবীর দিকে তাকিয়ে নিজের মধ্যে নিমগ্ন থাকার অনাস্বাদিত একটা মুখ তাড়িয়ে তাড়িয়ে ভোগ করা হতো না। নন্দ জানে পরিবার আর পরিচারিকার মধ্যে তফাৎ সামান্যই। তাই নন্দ যতক্ষণ ঘরে থাকে কেবলই ফরমাস খাটায় পার্বতীকে। বলে, আদা মরিচ দিয়ে চা বানা, দুটো পেঁয়াজি ভাত, পেটটা একটু চুলকে দে, কিংবা পাটা টেপ আচ্ছা করে। নন্দর উপস্থিতিটাই যেন একটা প্রচণ্ড স্থূলতা, একটা ক্লেদাক্ত অনুভূতি। তবে এই নন্দ ছাড়া আর কেউ তো কোথাও নেই পার্বতীর। যে বাবা ঋণ শোধ করতে তার নিজেকে বেচা, সেই বাপ তো খোঁজও নেয় না। তাছাড়া তারা এখানকার চাটিবাটি গুটি অনেক খানিকটা দূরেও চলে গেছে। পাড়াপড়শি বলতেও কিছু নেই। ওদিকে বস্তি আর এইদিকে ধুধু মাঠ, সামনে রাস্তা। কাচ্চা বাচ্চা তো নেই। অতএব আকাশ, মাটি, পৃথিবী, নিজে আর নন্দ, এই কটা বস্তু নিয়েই পার্বতীর কাজ কারবার। ওর মধ্যেই পার্বতী জামা সেলাই করে, পশম বোনে, দেয়ালে আলপনা দেয়। কিন্তু কেন কে জানে আজ শরীরটা বড় ক্লান্ত, অথবা মনটাই। শরীর আর মন তো পরস্পরের পরিপূরক। আজ আর কিন্তু কাজ করার কোনো ইচ্ছে ছিল না তার। তবুই বোতাম বসানোটা নিয়ে বসে আছে পার্বতী। হাতে একটা কাজ না থাকলে, শুধু আকাশ পানে অথবা পথ পানে চেয়ে বসে থাকলে নিজেকে কেমন যেন বোকা বোকা লাগে। যদিও হাতের কাজটা হাতেই রয়েছে। বেলাটা গড়িয়ে প্রায় সোনারঙা হয়ে উঠেছে। ঘরের মধ্যে ঢুকলেই কেরোসিনের আলো জ্বালতে হবে। বাইরে কিছুক্ষণ এই আকাশের আলো মুখে মেখে বসে থাকা যাবে। ওই আলোটা মুখে মাখার দরুন পার্বতীকে যেন একটু সুন্দরী মেয়ে বলে মনে হচ্ছিল। আর সেটা যেন পার্বতী নিজেই অনুভব করতে পারছিল। অনুভবের সঙ্গে সঙ্গে খুব বিষণ্ণ হয়ে যাচ্ছিল পার্বতী। একা থাকলেই পার্বতীকে এই রোগটায় ধরে, এই বিষাদ রোগ। 5 জনের মাঝখানে থাকলে অথবা একা নন্দর সামনে পার্বতী বাচাল দজ্জাল মুখরা। পার্বতী তখন হেসে গড়ায়, ঠাট্টা তামাশা ভিন্ন কথা বলে না। কিন্তু একা হলেই আস্তে আস্তে চেহারা পাল্টে যায় পার্বতীর। পার্বতী বিষণ্ণ হয়ে যায়। পার্বতীকে স্মৃতি ভারাক্রান্ত বিরোহিণীর মতো দেখতে লাগে। তবে কি পার্বতীর অন্য কোনো মনের মানুষ আছে? অথবা ছিল? পার্বতী সেই স্মৃতির রোমন্থনে বিষণ্ণ হয়। কিন্তু কই, পার্বতীর অতীত ইতিহাস তো তা বলে না। কুমারীবেলায় পার্বতীর মূর্তি তো সেপ একটা ডাকাবুকো ডানপুটে ছেলের মতো ছিল। পার্বতী গাছে চড়ত, ছিপ ফেলে মাছ ধরত, পাড়ার ছেলেদের সঙ্গে ডাঙ্গুলি খেলত, আর বাড়ি ফিরে দরজা থেকে চেঁচাত, মা, ভীষণ খিদে। বলা বাহুল্য, মা মেয়ের এই আহ্লাদপনায় স্নেহে বিগলিত হয়ে খাবারের তালা ধরে ছুটে আসত না। মা আকাশ ফাটিয়ে গাল দিত। এত বড় মেয়েকে নিয়ে সংসারে কোনো কাজ হয় না বলে ধিক্কার দিত, এবং কোন মুখে ওই ধিঙ্গি মেয়ে খিদে বলে আদর কাড়ায় সেই প্রশ্ন করত। পার্বতী কি এতে অভিমানে জর্জরিত হতো? পাগল। পার্বতী অম্লান বদনে মাকে বলতো, লজ্জা করতে যাব কোন দুঃখে? আমি তো তোমার ভাত খেতে যাই না, আমি আমার বাবার ভাত খাই। তারপর দুমদাম করে বাসন মাজতে বসতো, উঠান ঝাড় দিত, ছাড়া কাপড় কাচত, গরুকে খেতে দিত। বাপ বলতো, মেয়েটাকে অত খাটাও কেন? পার্বতী বলতো, তাই বলো তো বাবা, নবানন্দিনী বসে থাকবেন আর গরিবের মেয়ে খেটে মরবে। মায়ের সঙ্গে এমনি খেলার ঝগড়া চালাতো পার্বতী, আর বাপকে নালিশ মানত। তা বাপের উপর টানটা তার মায়ের থেকে বেশিই ছিল।
সেই সহানুভূতি কাল হলো পার্বতীর। বাপের ঋণ শোধ করতে বাপের নেশার সঙ্গী ওই বাঙালি হয়ে যা বেহারিটিকে বিয়ে করতে রাজি হয়ে বসল সে। এর মাঝখানে তার কোনো ইতিহাস নেই। তবু পার্বতী যখন একা থাকে, পার্বতীকে বিষণ্ণ বিরোহিণীর মতো দেখতে লাগে। পেয়ে হারানোর আর না পাওয়ার ব্যথাটা কি একই জাতের? বিষণ্ণ দেখাচ্ছিল বলেই যেন পার্বতীকে আরও সুন্দরী সুন্দরী লাগছিল। কিন্তু দেখবার লোক কোথায়? কয়েকটা ছেলে গরু মোষ চড়িয়ে ফিরছিল। তাদের নেংটি পড়া চেহারাগুলো যেন পার্বতীর অতি পরিচিত। পার্বতীর হাতে একটা কাজ নিয়ে চুপ করে বসে থাকার মূর্তিটা তাদের নিত্য পরিচিত। ইদারার ধারে যারা আসে নিত্যই দেখে পার্বতীকে। তাদেরও কিন্তু আর নতুন করে মনে পড়বে না পার্বতীকে দেখতে বড় খাসা। পার্বতী ওই আধবুড়ো নন্দরাউতটার ঘরে যেন বাঁদরের গলায় মুক্তোর মালা। ওদের মধ্যে বরং অনেকেই ভাবে, বাবা এতক্ষণ বসে থাকে, কাজকর্ম কিছু নেই নাকি? রান্না, বাসন মাজা, কাপড় কাচা, ঝাটপাট দেওয়া ছাড়াও কি কাজ থাকে না মেয়ে মানুষের? গম ঝাড়া, চাল বাছা, গুল দেওয়া, ঘুঁটে টোকা, কাঠ কুচোনা, গরুর খড় কাটা, জাবনা দেয়া, গাছপালা দেখা, কত কাজ গেরস্তর। ছবির মতো বসে থাকাকেই বলিহারি। তবে কোনো কোনো সহানুভূতি সম্পন্ন মানুষ এ কথাটা বলে, আহা বাচ্চা কাচ্চা তো নেই, বাজা মেয়ে মানুষের সদাই ঝাড়া হাত পা, একা একা কি করবে, তাই বসে থাকে খানিক। নন্দরও তো তেমনি, রোজ রাত করে বাড়ি ফেরা। নন্দ যে শুধু ওভারটাইম খাটে তা তো নয়, নন্দ নেশার আড্ডাতে ঘুরে আসে কি না, রাত তো হবেই। বিধাতার ফের আজই নন্দ সাত সকালে বাড়ি ফিরল। আর ফিরল ঠিক তখনই যখন মুখুজ্জু সাহেবের সঙ্গে পার্বতী প্রেমালাপে মগ্ন। ঘটনাটার চেহারাখানা প্রায় তাই হয়ে বসল। পার্বতীর মুখে চোখে যখন কোণে দেখা আলো, পার্বতী যখন অকারণে দীর্ঘশ্বাসে ভারাক্রান্ত, তখন সহসা ওই ঢালু রাস্তা থেকে উঠে এলো সেই সকালের ধুলো ওড়ানো গাড়িটা। অবশ্যই সে গাড়ি পার্বতীর জন্য আসেনি, কিন্তু থমকে দাঁড়িয়ে পড়ল সে পার্বতীর কাজ বরাবর, এবং গাড়ির জানালা দিয়ে মুখ বাড়িয়ে সাহেব বলে উঠলেন, তুমি এখানে থাকো? গাড়ির আবির্ভাবেই পার্বতী সচকিত হয়ে উঠে দাঁড়িয়েছিল। ঈষৎ এগিয়ে এসে হাসি মাখা মুখে বলল, হ্যাঁ সাহেব। এত তাড়াতাড়ি পার্বতীর বিষণ্ণ মুখ হাসি হয়ে উঠল কি করে, এবং কেনই বা? এটা ভাবার বিষয় হতে পারত, কিন্তু ওটাই পার্বতীর প্রকৃতি। মানুষ দেখলেই পার্বতী যেন তার মনের ঘরের জানালায় হাসির পর্দা টেনে দেয়। সাহেব কিন্তু ওইটুকু কথাতেই সন্তোষ লাভ করলেন না। নেমে পড়ে এগিয়ে এলেন, বললেন, দশরথের দেয়া সেই মাংস কিন্তু খাইনি আমি। পার্বতী হেসে ফেলে বলে, সে তো বুঝতেই পারছি, খেলে আর গাড়ি চালিয়ে আসতে হতো না। তুমি আমার প্রাণ রক্ষা করেছ বলা যায়। পার্বতী একটু অভিভূত হয়। এমন একটা কথা যে তার প্রাপ্য হতে পারে এমন প্রত্যাশা ছিল না পার্বতীর। তবে কি নয়, পার্বতী নামে মেয়েটা কখনো কথাই হারে না, তাই প্রায় সঙ্গে সঙ্গেই বলে ওঠে, তাহলে আমার কথা শুনে চলতে হবে আপনাকে। সাহেবের তো উচিত ছিল এই ধৃষ্টতার পর বোঁ করে গাড়িতে উঠে পড়ে ধুলো উড়িয়ে চলে যাওয়া। তিনি ডেকে একটা কথা বলেছেন বলেই কি সমান সমান হয়ে কথা বলতে হবে সার্ভে অফিসের খিদমান নন্দ রাউতের বইয়ের? কিন্তু আশ্চর্য, সাহেব তার উচিত কাজটা করলেন না, কথার উত্তর দিলেন। বললেন, কোন কথা? এই যে যেখানে সেখানে যাবেন না, শরীর স্বাস্থ্যের যত্ন করবেন। আর পার্বতী একটু দুষ্টু হাসি হেসে বলে, আর মেম সাহেবকে তাড়াতাড়ি নিয়ে আসবেন। মুখার্জি সাহেব, অর্থাৎ কিনা যার নাম হচ্ছে মানস মুখার্জি, তিনি একবার এই পরিবেশটার দিকে তাকালেন, তারপর পার্বতীর দিকে। এখন এই কোণে দেখা আলোটা শেষ জ্বলে জ্বলে বিদায় নেবার তাল খুঁজছে। ইদারার পাড়ের কোলাহল থেমেছে, আর এখন সেই ছোট ছোট লাঠি হাতে কালো কালো নেংটি পরা মাত্র ছোট্ট ছেলেগুলোকেও আর দেখা যাচ্ছে না। আর এখন যেন ট্রাক বা লরিগুলো কোথায় থমকে বসে আছে। শুধু দূরের থেকে গরু মহিষের গলার ঘণ্টির টুংটুং শব্দ শোনা যাচ্ছে। এই স্তব্ধ পরিবেশে পার্বতীকে বেশ দেখাচ্ছে। কে বলবে ভদ্র নয়? অথচ ঘরটা তো পাকা নয়, টিনের চালা। ভদ্রলোকেরা এমন ঘরে থাকে না। তাছাড়া পরিচয় তো আগেই প্রকাশ পেয়ে গেছে। মেম সাহেবের আয়াগিরি করতে সকালবেলা মরতে মরতে যাবেই বা কেন? কিন্তু আপাতত ওকে খুব ভালো আর ভদ্রই দেখাচ্ছে। অতএব কথা বলতে বিতৃষ্ণা আসবার কথা নয়,
তাছাড়া দুধ যেমন অবদ্ধ, মেয়ে ছিল প্রায় তাই। সাহেবকে অতএব সেই ধৃষ্ট কথারও উত্তর দিতে হয়। শান্ত গম্ভীর গলায় বলেন, মেম সাহেব এলে তুমি কাজ পাও, তাই না? উত্তরটা শোনামাত্র পার্বতীর কান মাথা ঝাঁঝা করে ওঠে। অথচ সাহেব হয়তো ঠিক ওকে নিচু করতেই এমন কথা বলে বসেছেন তাও নয়। আর কোনো কথা জোগালো না বলেই বোধ করি। পার্বতী কিন্তু এ কথার একটা অর্থই খুঁজে পায়। পার্বতী প্রতিশোধ নিতেও দেরি করে না। পার্বতী রাজহংসী প্যাটার্নে গলাটা বাঁকিয়ে বাঁকা হাসি এসে বলে, সাহেব বুঝি কখনো কাউকে বিনা স্বার্থে কিছু বলতে দেখেননি? সাহেব এ ধৃষ্টতারও উত্তর মৃদু হাসিতেই দেন, কই মনে তো পড়ে না। এই মেয়েটাকে ঠিক যেন আয়া ক্লাসের বলে মনে হয় না মুখার্জি সাহেবের। কোথাও যেন আভিজাত্যের কাঠামো আছে। তাই এই উত্তরটা।